একাত্তর জার্নালে আলোচনা সরাসরি চলে যাই। অ্যাডভোকেট হুমায়রা নূর বোধহয় তার কোনো বিষয়ে বক্তব্য দিতে চাচ্ছিলেন, বিরতির কারণে আমাদের আসলে শোনা হলো না। আচ্ছা, যেটা বলছিলাম যে দেখেন, এতক্ষণ আপা যেই কথাগুলো বললেন তার আগে আমি যে কথাগুলো বললাম, মোদ্দা কথায় কিন্তু আমাদের দুজনের কথার সামারি কিন্তু একটাই। এনসিপির ইশতেহার এবং বিএনপির ইশতেহারে কিন্তু একই কথাই বলা আছে যে আমরা বলেছি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন, উনারা বলেছেন ট্রুথ এন্ড হিলিং প্রসেস। আওয়ামী লীগের যারা নিরপরাধী তাদেরকে সমাজে যাতে তারা নাগরিক অধিকার নিয়ে বাঁচতে পারে সেইটার ব্যবস্থা করা। কিন্তু আমি যেটা আপাকে বলেছি বা আপারা যেভাবে আমাদেরকে ঢালাও ভাবে নানান ভাবে ফ্রেমিং করতে চান, কখনো ভালো বলে বা খারাপ বলে, বা আমরা যখন ওনাদেরকে কোনো কথা বলি সেটাকে ওনারা মনে করেন ধমক, বা সেটাকে ওনারা মনে করেন সমালোচনা, এটার কোনো কিছুই কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকলে মিলে এই সরকারের ৩০০টা আসনে যতজন মানুষ ভোট দিয়ে যতজনকে নির্বাচিত করেছে সবাই মিলে বাংলাদেশের মানুষকে সার্ভ করি, এবং যে পতিত শক্তি বাংলাদেশকে এই অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে এসেছে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নাই। আপারা একটা জায়গায় সমালোচনা কেন, আমাকে যখন সমালোচনা করেন আমি তো সেই সমালোচনাটা যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে সেটাকে নেওয়ার চেষ্টা করি। আমার যে জায়গায় উন্নয়ন করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে সেটা আমাকে নিতেই হবে এবং আমি সেটা নিয়েই আগাবো। কিন্তু যদি আমাকে ভুল বুঝে বারবার শুধুমাত্র প্রতিহত করার চেষ্টা করে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়, তাহলে আমি মনে করি সাধারণ মানুষ বরং আমাদের প্রতি আরো বেশি আগ্রহী হবে, এবং তাই হচ্ছে। আপনাদের কাছে, বিএনপির কাছে একটাই অনুরোধ, এই যে বাংলাদেশে এই পরিস্থিতিতে পতিত শক্তি যারা আবার মাথা চাড়া দিয়ে উঠছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আমি আহ্বান করে গেলাম। কিন্তু সেখানে বারবারই কিন্তু আমরা দেখতে পাই যে আস্থাহীনতার একটা, বিশ্বাসের একটা অভাব। ইলিয়াস খান, আপনার কাছে যদি আসতে চাই, হ্যাঁ, এটি কেন? কারণ সরকার তো মাত্র ৩ মাস সময় পার করেছে। সরকার হুমায়ুন চমৎকার করে বলেছেন, বাট আমার কষ্ট লাগে কি, পার্লামেন্ট এবার কিন্তু খুব ভাইব্রেন্ট, সরকারি দল বিরোধী দল সবাই কিন্তু কথা বলতে পারছে। কিন্তু আমরা দেখলাম 1 মাস না হওয়ার মধ্যে আমি একটা কাল্পনিক অভিযোগ দিয়ে যে এই সরকার সংস্কার চায় না, আমি পার্লামেন্ট থেকে রাস্তায় চলে গেলাম বাইতুল মোকাররমের উত্তর গেটে। এটা তো আমরা প্রত্যাশা করি না। আমরা বিরোধী দলের কাছে দায়িত্বশীল ভূমিকা, আমি শেষ করি হুমায়রা, দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। আপনি তো আপনার অনেক গণতান্ত্রিক দেশে আমরা জানি যে পার্লামেন্টে মারামারি পর্যন্ত হয়, এমপি সাহেবরা করেন, আপনার পার্লামেন্টে যা করার করেন। আপনার রাস্তা এর মধ্যে আপনি 1 মাস হয় নাই রাস্তাঘাটে চলে গেলেন, আপনি ভিতরে আন্দোলন করবেন, বাইরে আন্দোলন করবেন। আবার কালকে ওনাদের এক নেতা বলেছেন যে সরকারের কি জনপ্রিয়তা জিরোতে গেছে, ওনাদের জনপ্রিয়তা এগুলো করে খুব বাড়ছে। সুতরাং হুমায়ুনের সাথে আমিও একমত। শেখ হাসিনার পিয়ন 15.5 বছর 400 কোটি টাকা কামাই করেছিল বলে শেখ হাসিনা নিজে বলেছেন। আর হুমায়ুনের একজন নেতার এপিএস ছিলেন যিনি একসময় উপদেষ্টা ছিলেন, তার বিরুদ্ধেও 3 মাস বা 3.5 মাসে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠছে। আমরা এগুলো শুনতে চাই না, আমরা নতুন বাংলাদেশ চাই। ওনারা নতুন বন্দোবস্ত বলেছে, যদি নতুন বন্দোবস্তগুলো এখন কি বলে এটি একটি নেগেটিভ শব্দে পরিণত হয়েছে, সেই প্রসঙ্গে আমি যেতে চাই না। আমরা সবসময় হতাশ হয়েছি। যেমন 71 মহান মুক্তিযুদ্ধের পর আমাদের অনেক প্রত্যাশা ছিল, গণতন্ত্র, গণমাধ্যমের অধিকার, গণতন্ত্র হত্যা করে বাকশাল করা হলো, গণমাধ্যম সব বন্ধ করে দেয়া হলো। তারপর ধরুন 90-এর গণ আন্দোলনের পরে আপাও ছিলেন, আন্দোলন করেছে, আমরাও ছিলাম। আমাদের অনেক প্রত্যাশা ছিল, আমাদের সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। এবারে আমাদের একটু ভালো প্রত্যাশা, যদিও এবারে অনেকে বলেন সবসময় আন্দোলন করে ছাত্ররা টেবিলে ফিরে গেছে, কিন্তু এবারে ওনারা কিন্তু সচিবালয়মুখী হয়েছেন, টেবিলে কিন্তু ফিরে যাননি। পড়াশোনাটার যেমন একটা আন্দোলন হয়েছিল, নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, যে পরীক্ষা ছাড়াই পাশ করতে চায়। যাই হোক, আন্দোলনের পর অনেক কিছু হয়, তো সেটাই তো আমরা প্রত্যাশা করি হুমায়ুনারা পজিটিভ পলিটিক্স করবে। এত দ্রুত রাস্তাঘাট অচল করে দেওয়ার দরকার নেই, আরেকটু ওয়েট করতে হবে মনে হয়। তখন 1 মাস হয়নি কিন্তু। হ্যাঁ, সুতরাং আমরা চাই একটা নতুন বাংলাদেশ, যাতে আমরা তো বলি খুব দায় এড়ানোর জন্য যে শিশু গণতন্ত্র, 54 বছর কিন্তু শিশুরা, বহুদিন হচ্ছে ভাই, বহুদিন আমরা লড়াই করেছি, মারামারি করেছি, কাটাকাটি করেছি, দেশ কিন্তু আর পিছিয়ে আছে। এই যে ভিয়েতনাম আমাদের পরে স্বাধীন হয়েছে, 19 বছর যুদ্ধ করে ভিয়েতনাম আজকে পৃথিবীর দৃষ্টান্ত হিসেবে আবির্ভূত হয়েছে। আর আমাদের দৃষ্টান্ত কি, চোর আছে,
এই টাকা পাচারকারী আছে, ঋণ খেলাপি আছে, কত কিছু আছে। ভালো কোনো দৃষ্টান্ত কিন্তু আপনি খুঁজে খুব বেশি পাবেন না। সুতরাং আমরা চাই দেশের একটি পরিবর্তন, এবং আমরা এবারে হতাশ হতে চাই না। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ এবং গণতন্ত্র। হুমায়ুন নিশ্চয়ই কিছু বলতে চেয়েছিলেন, আশা করি। আমি আসলে ইলিয়াস ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি তো নিজেই গণমাধ্যমের সাথে আছেন, জি, এই যে বারবার আপনি আপনার দায়িত্বশীল জায়গা থেকে যে প্রশ্নগুলো করেন, সেইটা আমি বিশ্বাস করি যে আপনি মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য, মানুষকে সচেতন করার জন্য এনসিপির ভালো চেয়ে আপনি এই কথাগুলো বলেন, বা বিরোধী দলের ভালো চেয়েই বলেন। কিন্তু আমার কাছে আবার অবাক লাগে, ধরেন এই যে আপনি যে এপিএস এর 400 কোটি টাকার অভিযোগের কথা বলছেন, যেহেতু আপনি গণমাধ্যমের সাথে আছেন, এই জন্য আমি প্রশ্নটা রাখতে চাই যে দুদক যখন এই নতুন সরকারের আমলে এই 400 কোটি টাকার অভিযুক্ত ব্যক্তিকে একেবারে নিষ্পত্তি দিয়ে দেয়, সেই খবরটা কি আপনার কানে পৌঁছায় না? তাহলে আপনি ভিত্তিহীন ভাবে একটা অভিযোগ কানে শুনলেন, সেটা নিয়ে আপনি নিষ্পত্তি পাওয়ার পরও না এই অভিযোগ কারণ আপনাদের দাঁড়িওয়ালা, আপনাদের এক বিরাট পীর সাহেব সারা সচিবালয় ঘুরতে, সেটাও কিন্তু আমরা জানি। আমাদের এই গুলশানে চাঁদা নিয়েছে, আবার নেয়ার জন্য এসছে, একজন আওয়ামী লীগ নেতার বাসায়, তখন পুলিশ অ্যারেস্ট করেছে। এগুলো কিন্তু আমরা জানি। আপু, আপনি তো স্টুডিওতে আছেন, আপনি তো দায়িত্বশীল জায়গায় আছেন, যেখানে দুদক, আপনি যাদের কথা বলছেন, দুদক তাদের নিষ্পত্তি দিয়েছে। কাদের নিষ্পত্তি দিয়েছে? কে বলেছে? দেশ থেকে বাধা দিয়েছে। অবশ্যই দেশ থেকে বাধা দিয়েছে তাদের। এবং এপিএস মুয়াজ্জেম দুইজনই দুদকের থেকে মুয়াজ্জেমের দুর্নীতি সারা বাংলাদেশের মানুষ জানে। কি বলেন আপনি? আচ্ছা, আপনি তাহলে এবং কে কত, এগুলো আস্তে আস্তে বের হবে, আপনি তো এটা কি বলবেন? এক আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে চাঁদা এনে আবার বাকি অর্ধেক আনার জন্য আবার গিয়েছে, কি এগুলো কি? তারপরে একজন পীর সাহেবের মতো লোক সারা রাত সচিবালয়ে ঘুরে, কেন ঘুরে? এগুলো গণমাধ্যম কর্মীরা সবাই জানে। এগুলো আস্তে আস্তে বের হবে, ভাই। কে কি করেছে সব, উপদেষ্টা অনুপদেষ্টা থেকে কে কোথায় কি করেছে, এগুলো সব আছে, এগুলো বের হবে। কিন্তু আপনি একটু কথা বলতে দিবেন আমাকে আমার টার্নে? না, আমি তো বলছিলাম, আমাদের দুইজনের সমান কথা বলেন। আপনারা যখন কথা বলেন আমি কিন্তু ইন্টারাপ্ট করি না, কিন্তু আমি কথা বলা শুরু করলে আপনারা ইন্টারাপ্ট করেন, তাহলে আমাকে ডাকার দরকার নাই তো। সমস্যাটা হচ্ছে গণমাধ্যম কর্মীরা সবকিছু জানেন, উনি বলছেন, তাহলে ওনারা প্রমাণ হাজির করেন না কেন? এখন তো ইন্টারিম গভর্নমেন্ট নাই, যাকে ওনারা দাবি করেন যে ইন্টারিম গভর্নমেন্ট নাকি এনসিপি সরকার ছিল, তাহলে এখন বিএনপি সরকারের আমলে কেন ওনারা প্রমাণ হাজির করছেন না? কে ওনাদের এখনো সময় চলে যায়নি আপু, ভাই আপনি আবারও কিন্তু আমার কথা বলার সময় অনেক কিছু প্রমাণিত হবে, এটুকুই শুধু বললাম। একটু সুযোগ দিলে আমি কথা বলবো। বলুন প্লিজ। আচ্ছা, তো দুঃখের জায়গাটা হচ্ছে আপনারা যেভাবে আক্রমণাত্মক ভাবে আমাদেরকে ডিল করেন, এবং যেইভাবে আমাদের কোনো কথাই সহ্য করতে পারেন না, আমাদেরকে কোনো কথা বলার স্পেস দেন না, এইটাতে আপনাদের আমাদের প্রতি যে বিরূপ এবং আগ্রাসী মনোভাব, বা কোনো কারণে আমাদের প্রতি প্রচন্ড ক্ষোভ রাগ, সেটা প্রকাশ পায়। আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদের সন্তুষ্ট করাও না, আপনাদের অসন্তুষ্টি অর্জন করাও না। আমাদের উদ্দেশ্য মানুষের জন্য সংস্কারের রাজনীতি করা। আপনি যে মানুষের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে যেই 1 মাসের রাস্তায় কেন নেমে আসলাম যে প্রশ্নটা করেছেন, সেটার উত্তর আমি দিব, দয়া করে যদি ইন্টারাপ্ট না করেন। উত্তরটা হচ্ছে যখন 1 মাসের আগে বলছি, সেটা বলতে দেন। আপনি যদি বলতে থাকেন আমি তার বলতে পারবো না। তো আমরা যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়, তখন জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেটা কিন্তু ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়ে ফাইনাল হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওই যে আপা একটু আগে বলেছে আমার প্রধানমন্ত্রী আপার না, প্রধানমন্ত্রী আমারও, স্বরাষ্ট্রমন্ত্রী আমারও, বাংলাদেশটা আমাদের প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী এই কথা বলেছেন যে উনি সবার প্রধানমন্ত্রী। সেই জায়গাতে অধিকারের জায়গা থেকে বলছি, জি আপা, সেই জায়গা থেকে অধিকারের জায়গা থেকে বলছি যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি পূর্বে ঐক্যমত্য কমিশনে বলেছে যে গণভোটে রায়টাই হচ্ছে চূড়ান্ত, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনাদের দায়িত্বশীল ব্যক্তি, উনি বলেছেন যে এই আদেশের ভিত্তিতে এই সংস্কার পরিষদ করার কথা 30 দিনের মধ্যে, মানে সংসদ অধিবেশন শুরু হওয়ার 30 দিনের একটা সময়সীমা আছে। এই সময়সীমার মধ্যে যেই ওই সংস্কার পরিষদ হওয়ার কথা, সেইটা যেই আদেশে আছে, সেইটা আদেশটা দেওয়ার ক্ষমতা
ইন্টারিম গভর্নমেন্টের নেই, রাষ্ট্রপতিরই আছে, এবং সেইটা ওনার বক্তব্য গণমাধ্যমেই আছে। গণমাধ্যম কর্মীরাই সেটা বের করে আরো ভালো করে সেই বিবৃতিটা বলতে পারবেন। এই যে আপনারা নিজেরাই সেটা প্রকাশ করেছেন, এখন যদি আপনি বলেন যে আমি 30 দিনের মধ্যে কেন আমি রাস্তায় নামলাম, ভাই আমার তো আপনারা যে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তা ধরেই আমি হেঁটে এই 30 দিনের মধ্যে আমার দাবি আদায় করতে চাচ্ছি। শুধু আমার না, খোদ বিএনপির 31 দফার যে প্রথম দফা, সেই প্রথম দফায় বলা আছে বিএনপিরও দাবি আদায় করার জন্য রাস্তায় নেমেছে এনসিপি। আমাদের আসলে আলোচনা শেষ করতে হবে কারণ সময়সীমা অনেক কম। ইঞ্জিনিয়ারিং খান, আপনাদের দাবি বিএনপি আসলে হয়েছে কি, ওরা দীর্ঘ বছর যাবৎ আওয়ামী লীগের সাথে তো ছিল, ওরা হয়তো জানি না সুপ্ত ছিল কিনা, গুপ্তই তো ম্যাক্সিমাম থেকেছে। তো ওরা আওয়ামী লীগের সাথে থেকেছিল, এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলে, আওয়ামী লীগের মতোই চিন্তা করে। দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবার আগেই কি করেছে, তিনি বিরোধী দলের নেতার বাসায় গিয়েছেন, তারপরে এনসিপির নেতার বাসায় গিয়েছেন, আরো অন্যান্য এসে, তো কত উদারতা। তারপরে দেখেন জাতীয় একটা সমস্যা, জাতীয় নয়, এটা বৈশ্বিক সমস্যা, যখন বিরোধী পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলো, আহ্বান জানানো হলো যে এই সমস্যাটার সমাধান আমরা জাতীয় মানে সব দলগুলো মিলে করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে অ্যাকসেপ্ট করলেন এবং তিনি পার্লামেন্টে কমিটি গঠন করে দিলেন। সেখানে মানে 6 জন করে, মানে বিরোধী দলেরও 6 জন, সরকারি দলের করে একটা কমিটি করে তারপরে দেখলেন এই যে জ্বালানির যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান আমাদের দিক থেকে কোনো, কারণ আমরা তো দীর্ঘ বছর অত্যাচার নির্যাতনে পরীক্ষিত, ওরা তো ওই অত্যাচার মাত্র 30 দিন, বাকি সময় তো ওরা খুব ভালোই থেকেছে। যেই কারণে ওই যে আমি সবসময় বলি কি যে বাংলাদেশের মানুষের যে কালচারটা এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই কালচার থেকে বের হয়ে আসতে হলে সময় লাগবে। এই যে ওরা যেই ভাষায় কথা বলতেছে, কথায় কথায় ওরা রাজপথে চলে যাচ্ছে, এটা কোনো দরকার ছিল না। আরে ভাই পার্লামেন্ট সরকারকে আরো সময় কার্যকর, সেই পার্লামেন্টেই তো আমরা সব সমস্যা আমরা আসলে সাধারণ মানুষ দেখতে চাই যে যা আলোচনা হবে, যা আলোচনা হবে সেটি পার্লামেন্টেরই হয়তো আপনারা রাজনৈতিক দল, সরকার এবং বিরোধী দল তারা কথা বলবেন। আমরা আসলে চাই না রাজপথে সেটি গড়াক, কারণ এরপর আসলে পরিস্থিতি কখনোই খুব একটা সুখকর হয় না ইলিয়াস খান, যেমনটা আসলে আমরা দেখি অতীতে যে যখন পার্লামেন্টের বিষয় রাজপথে চলে আসে তখন আসলে সেটি খুব একটা ভালো দিকে যায় না। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। আগামীতে আবারও আলোচনার কথা থাকবে আপনার সাথে, কারণ রাজনীতির কখনোই শেষ হয় না, রাজনীতি শেষ বলে কিছু নেই। দর্শক, আমরা আলোচনা রাজনীতি নিয়ে করলেও এর মধ্যে যেমনটা শুরুতেই আমরা বলেছিলাম যে নতুন একটি গণমাধ্যম, নতুন একটি পত্রিকা যেটি আপনার হাতে এরই মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাবে সকালবেলা, চা খেতে খেতে হয়তো সেই পত্রিকায় চোখ বোলাবেন। আগামীর সময় আমরা সেই পত্রিকাটি এর মধ্যে হাতে পেয়েছি। তার প্রথম পাতা যদি আমরা একটু দেখি, যে প্রতিমন্ত্রীর প্রশ্রয় 2 বাহিনীর তাণ্ডব, এটি সম্ভবত বিশেষ কোনো একটি প্রতিবেদন করা হয়েছে, এবং একই সাথে তারেক রহমানের মানবিক সরকার প্রধানের ছায়া, এটি কিন্তু একটি বিশাল বড় গুণ আমরা আসলে দেখেছি যে বাংলাদেশের মতো একটি দেশে, এটা আমাদের কাছে আসলে স্বপ্ন ছিল যে অন্যান্য উন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমরা দেখতাম যে সাধারণ মানুষের সাথে কথা বলা, কাছে ডেকে নিয়ে তাদের সাথে তাদের ভালো মন্দ জিজ্ঞেস করা। সিকিউরিটি নিয়ে আমি একটু উদ্বিগ্ন। আমি সেদিন কারণ বাজার আসছিলাম, অফিসে আসছিলাম ইউনিভার্সিটি থেকে, দেখলাম যে আমার 4-5টা গাড়ি আগে ওনার গাড়ি এবং আশেপাশে সব গাড়ি, কোনো ওইরকম কোনো সিকিউরিটি নাই। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন ওই দিন যে উনি ঢাকা ইউনিভার্সিটিতে একটি ছিলেন, আমি মনে করি ওনার পিতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনিও কিন্তু নতুন বাংলাদেশের প্রতিষ্ঠাতা তাকে বলা হয়, বাংলাদেশে অনন্য উচ্চতায় তিনি নিয়ে যাচ্ছিলেন, সেই মুহূর্তে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। এবং ওনার, আমি যেটা বললাম, উদ্বিগ্ন, ওনার অনেক শত্রু আছে, সুতরাং ওনাকে আর আমার মনে হয় একটু সচেতন হওয়া উচিত। ওনার যারা সিকিউরিটির দায়িত্বে আছে, কিন্তু তিনি সাধারণ মানুষকে, আসলে দেশের মানুষকে বিশ্বাস করেন যে হয়তো কোনো রকম অঘটন ঘটবে না, বিশ্বাস তো করেনি, একই সাথে হয়তো তার নিরাপত্তা সাধারণ মানুষই হয়তো দিবে, এই কারণেই তিনি সেভাবেই সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করেন। আমরা সেটা প্রত্যাশা করি। এবং এই নিরাপত্তা উনি যেভাবে চলছেন, এই কারণে ঢাকায় কিন্তু ধরুন 1/3 জ্যাম কমে গেছে। কারণ আগে প্রধানমন্ত্রী তথাকথিত ভিআইপি ছিল কিছু, যারা দেশের আইন প্রণেতা হয়ে রাস্তার উল্টো দিক দিয়ে চলে, নিয়ম মারে, বেলি রোডে দেয়, হেয়ার রোডের দিকে গেলে আপনি দেখবেন মিন্টো রোডের দিকে, যাই হোক সেটা এখন আর প্রত্যাশা করি না। উনি কিন্তু এই কারণে 1/3 জ্যাম কমে গেছে। এবং জননেতা তো এরকমই হওয়া উচিত আসলে, যে সাধারণ মানুষের সম্পর্ক। কিন্তু একটি প্রশ্ন বারবারই থাকে যে উনি যে ধরনের আচরণ বা যে ধরনের মানসিকতা নিয়ে মানুষের সাথে মিশছেন,
উনি যেমন একদমই সকাল 9টাতে অফিসে ঢুকছেন, এটা তো নটার 5 মিনিট আগে হ্যাঁ, মানে এটা কল্পনা করা যায় না। সরকারের প্রধান তো দূরের কথা, নর্মাল একজন সরকার কোনো অফিসের কর্মচারী 9টায় অফিসে ঢুকবে, এটা বাংলাদেশের মানুষ কখনো ভাবেনি। আমার কয়েকজন যে প্রশ্নটা আসলে এই পরিবর্তনটা কি উনি একা করছেন নাকি ওনার সাথে সাথে অন্যান্য যারা অন্যান্য যেসব মন্ত্রী রয়েছেন? আমি একটু উদাহরণ দিই। ধরুন আমার এই মন্ত্রী পরিষদ বা এই সরকারে অনেকে পরিচিত আছেন যারা একটু ঘুম থেকে দেরিতে ওঠেন। আমি ব্যক্তিগতভাবে জানি। হ্যাঁ, আমার কাছে 11টা 12টায় উঠতেন, কিন্তু এখন কিন্তু 9টার বাজার 5 মিনিট আগে যদি আপনাকে অফিস যেতে হয় তাহলে আপনাকে 7:30টার মধ্যে উঠতে হবে, ঢাকায় যে জ্যাম পরিস্থিতি। এবং এই কারণে সবাই যাচ্ছেন এবং সাধারণ মানুষ কিন্তু সেবা পাচ্ছে। নাম্বার 2, এই ওনারা এমপি সাহেবরা আছেন, তারাও চান যে তাদের এলাকায় যেন অফিসে এখন প্রধানমন্ত্রীর মতো চলে। সুতরাং আমি একজন চিনতাম, তার একটু ঢাকার বাইরে পোস্টিং, তিনি অফিসে একদিন 2 দিন যেতেন। হ্যাঁ, ওই যাই সিগনেচার করে চলে আসতেন। এখন প্রতিদিন তার থাকতে হচ্ছে, ইভেন শনিবারও আসে না, টাইমলি যদি আবার না যেতে পারে। হ্যাঁ, তো এটা তো বিরাট পরিবর্তন। অবশ্যই অবশ্যই। না, এখানে আমি একটু বলতে চাই, এটা তো ঠিক যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা করছেন ওটা কিন্তু একদম তৃণমূল পর্যায় পর্যন্ত গিয়ে ওটা কিন্তু পড়ছে, মানে ওটার প্রভাব পড়ছে। সবাই কিন্তু এখন খুবই অ্যালার্ট। আর হয় কি, ফলো করে, তো জাতি কিন্তু ফলো করে প্রধানমন্ত্রী কি করেন না করেন, সেটা কিন্তু সবাই ফলো করেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো যেহেতু তার সন্তান, ওরকমই হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা গল্প আমি শুনেছিলাম, এম সাইফুর রহমান বলছিলেন, রাত 3টার সময় উনি ফোন দিয়েছেন, বলে যে আমি তো হন্তদন্ত হয়ে গেছি, তখন তার মোবাইল ছিল না, ফোন ধরছে তো শুনে বলতেছে, ঘুমের ইসে বলছে, কে বলছেন? বলছে আমি প্রেসিডেন্ট বলছি। উনি তো বলছে, স্যার বলছে কি করছেন? বলছে এত রাতে কি করে ঘুমায়? বলে কি আপনি না অর্থমন্ত্রীর আবার ঘুম আসে? তো বলছে স্যার ঘুম না আসলে বাঁচবো কি করে? ঘুমাবেন যখন রাস্তায়, যখন বাসা থেকে সচিবালয়ে যাবেন, তো সেই সময়টুকু আপনি ঘুমিয়ে নেবেন। সেই বাবার সন্তান হলেন। আরেকটা ছোট উদাহরণ দিয়ে আমি শেষ করি। সময় আসলে একেবারে শেষ, কারণ আরেকটা বিষয় আলোচনা করতে দেখবেন যে 40 ডিগ্রি তাপমাত্রায় স্যুট কোট পরে থাকে বাংলাদেশের আমলারা বা মন্ত্রীরা, বাট প্রধানমন্ত্রী কিন্তু ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন। হ্যাঁ।